হ্যালো, আমি আপনাদেরকে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন নিয়ে এই উপস্থাপনাটি দেখাবো। আপনি হয়তো ইতিমধ্যেই ই-সিগনেচার এবং ইমভেস ব্যবহারের মাধ্যমে ডিজিটালাইজেশনের অভিজ্ঞতা পেয়েছেন। আপনি যদি পরিবহনের সাথে জড়িত থাকেন, তাহলে হয়তো ইসিএমআর এর অভিজ্ঞতাও হয়েছে আপনার। এগুলো ডিজিটাল ডকুমেন্টের একমাত্র উদাহরণ নয়। আরও অনেক উদাহরণ আছে এবং আরও নতুন নতুন উদাহরণ তৈরি হচ্ছে। এই উপস্থাপনায় ডিজিটালাইজেশন বিষয়টি উচ্চ পর্যায় থেকে আলোচনা করা হবে, তাই আমি নির্দিষ্ট কোনো উদাহরণে যাব না। তবে আমরা ইউনাইটেড কিংডম কর্তৃক প্রকাশিত একটি চমৎকার প্রতিবেদন সিজিং দ্য মোমেন্ট আনলিশিং দ্য পোটেনশিয়াল অফ ইন্টারন্যাশনাল ট্রেডের উল্লেখ করব, যেখানে আপনি 6টি কেস স্টাডি পড়তে পারবেন। উপস্থাপনার পরবর্তী অংশে যেমনটি ব্যাখ্যা করা হবে, আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন উন্নয়নে যুক্তরাজ্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ বিশ্ব বাণিজ্যের প্রায় ৭/৫ ইংরেজি আইনের আওতাধীন ডকুমেন্ট দ্বারা পরিচালিত হয়। এ কারণেই ইউনাইটেড কিংডম আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশনের সাথে সম্পর্কিত মানদণ্ডের উন্নয়নে এতটা সক্রিয়ভাবে জড়িত। এই উপস্থাপনার এজেন্ডা নিম্নরূপ: প্রথমে, চলুন দেখি ডিজিটালাইজেশন কি সুবিধা নিয়ে আসে, যাতে আমরা বুঝতে পারি কেন এ নিয়ে এত আলোচনা এবং কেন বিদ্যমান সিস্টেম ও প্রক্রিয়া পরিবর্তনের নিঃসন্দেহ ঝামেলা সত্ত্বেও এটি মূল্যবান। ডিজিটাইজেশন এবং ডিজিটালাইজেশন, এদের মধ্যে কি কোনো পার্থক্য আছে এবং সেটি কি গুরুত্বপূর্ণ? আইনি বিষয়াবলী এবং ডকুমেন্টারি ডিজিটালাইজেশনে তাদের প্রভাব। আমরা কি অর্জন করতে চাই? ম্লেচ্ছের গুরুত্ব। ম্লেচ্ছ সামঞ্জস্যপূর্ণ স্কিমসমূহ। কোন দেশ এই ক্ষেত্রে এগিয়ে আছে? সবশেষে, আমরা আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশনের ভবিষ্যৎ পথ নিয়ে কিছু সিদ্ধান্ত টানার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। তাহলে এত আলোচনা কেন? আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন থেকে কি সুবিধা পাওয়া যেতে পারে? এই সুবিধাগুলোর দিকে তাকালে আপনি আন্তর্জাতিক বাণিজ্যে ইতিবাচক অর্থনৈতিক প্রভাবটি উপলব্ধি করতে পারবেন: লাভজনকতা 1/5 বৃদ্ধি, সীমান্তে অপেক্ষার সময় 8 কম, লেনদেন 1 ঘন্টার মধ্যে সম্পন্ন, পরিচালন খরচ 3 কম, ডেটা স্থানান্তর সেকেন্ডের মধ্যে, বার্থিং খরচ 1/5 থেকে 2 কম, সময়মতো ডেলিভারিতে 1/5 বৃদ্ধি, প্রতি লেনদেনে 3 থেকে $400 সাশ্রয়, 100 লজিস্টিক্স কাগজপত্র অপসারণ, শিপিং খরচ 1/8 কম, এবং তরল সম্পদ 7 দিন দ্রুততরভাবে বৃদ্ধি। আপনি যদি এই পরিসংখ্যান নিয়ে সন্দেহ করেন, তাহলে আমি আপনাকে আগেই উল্লেখ করা এই ডকুমেন্টটি দেখতে বলবো। তারা এটাও ব্যাখ্যা করেছেন কেন এই অগ্রগতি সম্পূর্ণভাবে অরাজনৈতিক, তাই কোনো অর্থনৈতিক ব্লক বা রাজনৈতিক সত্তা এই অগ্রগতির বিরুদ্ধে নয়। এটি খুব অল্প কিছু ক্ষেত্রের একটি, যেখানে সত্যিকারের বৈশ্বিক সহযোগিতা বিদ্যমান। এছাড়াও এমন কেউ থাকলেও কোনো একক দেশ বাকি বিশ্বের এই অগ্রগতির সুবিধা নেওয়া থামাতে পারবে না। তবে নতুন ডিজিটাল সিস্টেম বাস্তবায়নে নিঃসন্দেহে চ্যালেঞ্জ ও জটিলতা রয়েছে এবং এর জন্য বিনিয়োগও প্রয়োজন। এখন চলুন দ্রুত দেখে নিই ডিজিটাইজেশন ও ডিজিটালাইজেশনের মধ্যে পার্থক্য কি। ডিজিটাইজেশন ও ডিজিটালাইজেশনের মধ্যে কি কোনো পার্থক্য আছে এবং সেটা কি গুরুত্বপূর্ণ? আসলে উভয় শব্দই প্রায় একই অর্থে ব্যবহৃত হয়, কিন্তু এদের মধ্যে পার্থক্য রয়েছে। ডিজিটাইজেশন হলো একটি কাগজের নথিকে ডিজিটাল ফাইলে রূপান্তর করার প্রক্রিয়া। অন্যদিকে ডিজিটালাইজেশন হলো ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে ম্যানুয়াল ব্যবসায়িক প্রক্রিয়াগুলোকে রূপান্তর করতে ডিজিটাইজড ডেটা ব্যবহার করার প্রক্রিয়া। এর মধ্যে ডিজিটাল স্বাক্ষর গ্রহণ করাও অন্তর্ভুক্ত। তাহলে কল্পনা করুন, একটি বিল অব লেডিং ইলেকট্রনিকভাবে রূপান্তরিত হয়েছে এবং একটি ডিজিটাল টেমপ্লেট তৈরি হয়েছে। এটাই হচ্ছে ডিজিটাইজেশন। এই ডিজিটাইজড বিল অব লেডিংটি এরপর অনলাইনে পূরণ করা হয় এবং ইলেকট্রনিকভাবে ব্যাংকে পাঠানো হয় ট্রেড ফাইন্যান্সের অনুরোধ সমর্থনের জন্য। এটি কাগজে পূরণ করে ব্যাংকে ডাকযোগে পাঠানোর পরিবর্তে করা হয়।
এটাই হচ্ছে সেই প্রক্রিয়ার ডিজিটালাইজেশন। আমরা বলবো আন্তর্জাতিক বাণিজ্যে ডিজিটালাইজেশন শুধুমাত্র ডকুমেন্টেশনের ডিজিটালাইজেশনের চেয়েও অনেক দূর এগিয়ে গেছে। ডিজিটাল টুল ও সার্ভিসের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ব্লকচেইন অপারেশনাল, প্রশাসনিক, যোগাযোগ এবং মার্কেটিং খরচ ও ঝুঁকি কমাচ্ছে। যেসব কার্যক্রম আগে শুধুমাত্র বড় কোম্পানিগুলোর জন্য সীমাবদ্ধ ছিল, এখন সেগুলো অনেক ছোট কোম্পানির জন্য উন্মুক্ত। এই নির্দিষ্ট উপস্থাপনার পরিসরের বাইরে এগুলো বিস্তারিতভাবে বর্ণনা করা। তবে এই প্লেলিস্টের সব উপস্থাপনাতেই কম বেশি ব্যাখ্যা করা হয়েছে কিভাবে আপনি অনলাইন টুল ও সার্ভিস ব্যবহার করে আপনার আন্তর্জাতিক বাণিজ্যের সম্ভাবনা বাড়াতে পারেন। কেবল একবার এক্সপোর্টার্স অলম্যানাকে ঘুরে দেখুন, কি কি সুযোগ আছে তা জানতে পারবেন। নিচের বিবরণে লিঙ্কটি দেওয়া আছে। ঠিক আছে, এখন চলুন বাণিজ্যিক ডকুমেন্ট ডিজিটাইজ ও ডিজিটালাইজ করার সাথে সংশ্লিষ্ট আইনি বিষয়গুলো ফিরে আসি। আপনি দেখবেন যে এই পার্থক্যটি গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন ডিজিটাইজড ডকুমেন্টের প্রাসঙ্গিক আইনি অবস্থান এবং বিভিন্ন আইনি বিচার ব্যবস্থার অধীনে বিভিন্ন পক্ষকে ডিজিটালাইজড প্রক্রিয়ায় যুক্ত করার কার্যকরী সম্ভাব্যতা বিবেচনা করা হয়। আইনি বিষয় নিয়ে একটু আলোচনা করার পর চলুন এখন সেই মূল আইনি বিষয়ে নজর দিই, যেটি বহুবার সমাধান করতে হয়। আগের স্লাইডে যেমন বলেছিলাম, সত্যি যে ডিজিটাইজেশন ও ডিজিটালাইজেশনকে কেবল প্রযুক্তিগত বিষয় হিসেবেই ধরা যেতে পারে। তবে ডিজিটাইজড বাণিজ্যিক ডকুমেন্টের আইনি অবস্থান অত্যন্ত মৌলিক বিষয়। যদি ডিজিটাইজড ডকুমেন্টের আইনি অবস্থান কাগজের ডকুমেন্টের মতো না হয়, তাহলে সেগুলো ডিজিটাইজ করার তেমন কোনো অর্থ নেই। বাণিজ্যিক ডকুমেন্ট, বিল অব লেডিং ও এক্সচেঞ্জ, প্রমিসরি নোট ইত্যাদি সংক্রান্ত আইনগুলো মূলত ১৯ শতকে লেখা হয়েছিল, তাই এগুলো প্রায়ই কাগজের মালিকানা ও শারীরিক স্বাক্ষরের কথা উল্লেখ করে। তাই ডিজিটাল সমতুল্য ডকুমেন্টকে একই মর্যাদা দিতে হলে বিভিন্ন বিচার ব্যবস্থায় একাধিক আইন পরিবর্তন করা প্রয়োজন। এটি সময় সাপেক্ষ এবং একই সঙ্গে সতর্ক চিন্তাভাবনারও দরকার, যাতে ডিজিটাইজড ডকুমেন্টগুলো কাগজের ডকুমেন্টের মতোই বৈশিষ্ট্য ধারণ করে, বিশেষ করে ডকুমেন্টের মালিকানার ধারণার ক্ষেত্রে। যদি এটি অর্জন করা না যায়, তাহলে কোনো উপকার নেই। আসলে এই ডকুমেন্টগুলো ডিজিটাইজ করার সঙ্গে অতিরিক্ত খরচও যুক্ত হতে পারে। তাহলে বাণিজ্যিক ডকুমেন্ট ডিজিটাইজ করার জন্য কি করা দরকার? আমরা পরবর্তী স্লাইডে দেখতে পাবো আমরা কি অর্জন করতে চাইছি। ডিজিটাইজ ডকুমেন্টগুলোকে তাদের কাগজের সমতুল্য মর্যাদা দিতে হলে বাণিজ্যিক আইনকে ই-কমার্সের সব প্রাসঙ্গিক দিক সমর্থন করতে হবে। এর মানে হচ্ছে কাগজ ও ডিজিটাল উভয় ধরনের ডকুমেন্টকে সমান আইনি দলিল হিসেবে স্বীকৃতি দিতে হবে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে একসঙ্গে দুটো নয়, একটা হতে হবে কাগজ অথবা ডিজিটাল। আপনি একই সঙ্গে কাগজের বিল অব লেডিং এবং ডিজিটাল বিল অব লেডিং রাখতে পারবেন না। ডিজিটাল ডকুমেন্টগুলোকে সেই সব সকল বিচার ব্যবস্থায় স্বীকৃতি দিতে হবে যেখানে বাণিজ্যিক লেনদেন হচ্ছে। এটি একটি বিশাল কাজ, তবে ভালো খবর হলো গত ৩০ বছরেরও বেশি সময় ধরে জাতিসংঘের আন্তর্জাতিক বাণিজ্য আইন কমিশনে এ নিয়ে কাজ চলছে। বিশেষভাবে গুরুত্বপূর্ণ হল ২০১৭ সালের ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডসের মডেল আইন। এই সংস্থার একটি লিঙ্ক নিচের বিবরণীতে সংযুক্ত করা হয়েছে। তাহলে MLETR কি এবং এটি কিভাবে সহায়তা করে? আমরা পরবর্তী স্লাইডে এটি দেখে নেব। MLETR এর মূল নীতিমালা। এই মডেল আইনের অধীনে কাগজভিত্তিক স্থানান্তরযোগ্য ডকুমেন্টের ইলেকট্রনিক সমতুল্যকে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ড হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে, যা এই স্লাইডে উল্লিখিত শর্তাবলীর অধীন। অর্থাৎ ডকুমেন্টটিতে কাগজভিত্তিক ডকুমেন্টের তথ্য থাকতে হবে, রেকর্ডটিকে ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ড হিসেবে চিহ্নিত করতে হবে, নিয়ন্ত্রণের অধীন হওয়ার উপযোগী হতে হবে এবং এর অখণ্ডতা বজায় রাখতে হবে। অর্থাৎ এটি সম্পূর্ণ এবং অপরিবর্তিত থাকতে হবে এবং সর্বশেষে এটি অবশ্যই একটি নির্দিষ্ট ব্যক্তির একচেটিয়া নিয়ন্ত্রণে থাকতে হবে। আইনটি আরও বলে যে বিদেশে ইস্যু করা বা ব্যবহৃত কোনো ইলেকট্রনিক ট্রান্সফারেবল রেকর্ডের আইনগত বৈধতা বা বলবৎযোগ্যতা অস্বীকার করা যাবে না।
আইনটি আরও নির্ধারণ করে যে এই শর্তগুলো পূরণ হয়েছে কিনা তা নির্ধারণের জন্য একটি নির্ভরযোগ্য পদ্ধতি নির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে বিচার করে ব্যবহার করতে হবে। আইনটি সীমান্ত পেরিয়ে কার্যকারিতা সংক্রান্ত বিষয়টিও সমাধান করার চেষ্টা করে। পরবর্তী স্লাইডে আমরা দেখব সুখবর হলো অনেক দেশের আইন এখন মূল্যায়ন নীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে। ইংরেজি আইনকেও জাতীয় পর্যায়ে মূল্যায়নের ব্যবহারিক বাস্তবায়নের জন্য একটি দিকনির্দেশনা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই স্লাইডে এবং নিচের বিবরণে উল্লেখিত জাতিসংঘের ওয়েবসাইটে আপনি মূল্যায়ন গ্রহণকারী দেশগুলোর সম্পূর্ণ তালিকা খুঁজে পেতে পারেন। আমি আগেও উল্লেখ করেছি, যুক্তরাজ্য কর্তৃক মূল্যায়ন গ্রহণ করা মূল্যায়নের গ্রহণযোগ্যতা এবং সেই সাথে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। এই অগ্রগতির গুরুত্বের কারণ হল আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি, ব্যাংকিং ও ফাইন্যান্স, সামুদ্রিক ও শিপিং, একীভূতকরণ ও অধিগ্রহণ, বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক সালিসি ক্ষেত্রে ইংরেজি আইনের ব্যবহার বিশ্বব্যাপী প্রাধান্য বিস্তার করেছে। 2026 বা 2027 সালের মধ্যে অনুমান করা হচ্ছে যে অধিকাংশ বাণিজ্যিক দেশ মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। তাহলে এখানে আমার উপসংহারগুলো তুলে ধরছি। আগামী কয়েক বছরে আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন ব্যাপক হারে বৃদ্ধি পাবে। এর ফলে আন্তর্জাতিক বাণিজ্য সহজতর হওয়ায় এবং খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় নতুন বড় বাণিজ্যিক সুযোগের দ্বার উন্মোচিত হবে। মূল্যায়নের এই রূপান্তর কাগজভিত্তিক পদ্ধতি ও প্রক্রিয়া থেকে ইলেকট্রনিক ব্যবস্থায় ঘটানোর জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো প্রদান করছে। যত বেশি দেশ মূল্যায়নের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে, নেটওয়ার্কের প্রভাব তত বেশি বাড়বে। আপনাদের এই উপস্থাপনা শোনার জন্য ধন্যবাদ এবং আমি আশা করি ডিজিটালাইজড আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা ও বাস্তবতা সম্পর্কে আপনাদের বোঝাতে পেরেছি। আমি আন্তরিকভাবে আশা করি খুব শিগগিরই আপনারা এই সুযোগগুলো থেকে উপকৃত হতে পারবেন। আন্তর্জাতিক বাণিজ্যের ডিজিটালাইজেশন নিয়ে আপনার যদি কখনো কোনো প্রশ্ন থাকে, তাহলে জানেনই কোথায় আমার সাথে যোগাযোগ করতে হবে। এই ভিডিওতে আমি যে ওয়েবসাইট ও ডকুমেন্টগুলোর কথা উল্লেখ করেছি সেগুলোর তালিকা নিচে দেওয়া হয়েছে। আমি আশা করি এগুলো আপনার জন্য উপকারী হবে এবং এগুলো আপনাকে আপনার আন্তর্জাতিক সম্ভাবনা উপলব্ধি ও সম্প্রসারণে সহায়তা করবে। আপনি যদি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে চান, তাহলে নির্দ্বিধায় তা করতে পারেন। আমাদের ওয়েবসাইট এবং আমার ইমেইল ঠিকানা এই স্লাইডে এবং নিচের বিবরণীতে দেওয়া আছে। আপনি যদি এই ভিডিওটি সহায়ক মনে করেন, তাহলে দয়া করে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনার আন্তর্জাতিক বাণিজ্য সম্ভাবনা বাড়ানোর আরও তথ্যের জন্য স্ক্রিনে থাকা সাবস্ক্রাইব লিঙ্কে ক্লিক করুন। এটি সম্পূর্ণ বিনামূল্যে। আপনার পরিচিত কেউ যদি এতে আগ্রহী হতে পারেন বলে মনে করেন, তাহলে দয়া করে এই লিঙ্কটি তাদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি পরবর্তী ধাপের জন্য প্রস্তুত থাকেন, তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিওটি দেখে নিন। এখানেই তার লিঙ্ক দেওয়া আছে।